ভাঙা শিকল, সুবর্ণা শারমিন নিশি। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতে আজ একটু দেরি হলো শরীফের। কলিং বেল চাপার সাথে সাথেই দরজাটা খুলে গেল। দরজার ওপাশে ছিল অহনা দাঁড়িয়ে। মনে মনে শরীফ হাসে। একদিন দরজা খুলতে দেরি হওয়ার জন্য বেদরকম পেটিয়েছিল, তারপর থেকে ওরকম আর কখনো হয়নি। এটাই তো সে চেয়েছিল, শাসন আর দাপট। অহনার পরনে একটা মলিন সুতির শাড়ি, চুলগুলো টেনে খোপা করা। শরীফ ভিতর ঢুকতেই অহনা যান্ত্রিক ভঙ্গিতে সরিয়ে দাঁড়ালো। শরীফ সোফায় বসতেই অহনা নিঃশব্দে এক গ্লাস পানি আর এক কাপ চা নিয়ে চলে এলো। চায়ের চুমুক দিয়ে শরীফ বুড়ো কুচকালো। চা এত কড়া কেন? অহনা নিচু স্বরে বলল, আপনি তো বলেছিলেন কড়া চা আপনার পছন্দ। পছন্দ মানে এই না যে তেতো করে ফেলবে। যাও, আবার ভালো করে বানিয়ে নিয়ে এসো। অহনা এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখের মনে দুটো স্থির। তারপর কোনো প্রতিবাদ না করে কাপটা নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। শরীফ মোবাইলে রিলস দেখতে শুরু করলো। তার বন্ধু মহলে রুমেল এর বেশ প্রভাব। রুমেল সবসময় এসে বিবাহিত বন্ধুদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলতো, তোদের কি মেরুদণ্ড নেই নাকি? আমাকে দেখে অন্তত কিছু শেখ। বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি জানি। বিয়ের রাতেই বিড়ালটা মেরে ফেলতে হয়। বউয়ের আবার এত শখ আহ্লাদ কিসের? এক থাপ্পড়েই কণ্ঠ চিরতরে নিচু হয়ে যাবে। কথাগুলো বেশ ইনফ্লুয়েন্স করেছিল শরীফকে। শরীফ সে মন্ত্র অক্ষরে অক্ষরে পালন করেছে। বিয়ের রাতে যখন অহনা ওর সাথে একটু গল্প করতে চাইল, যেহেতু ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, দুজন দুজনকে তখনও ঠিকমতো চেনেই না, ঠিক তখনই শরীফ বলে ওঠে, শাড়ি চুরি খোলো, বহুদিন অপেক্ষা করেছি আর এক সেকেন্ডও নষ্ট করব না। হতভম্ব হয়ে যায় অহনা। মানে, আমাদের কি উচিত না একটু সময় নেওয়া? আমরা তো একেবারেই অপরিচিত। এখানে আমার কথাই শেষ কথা, বেশি ডানা মেলার চেষ্টা করো না। বলেই শরীফ নিজেই ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে অহনার শরীরের উপর। অহনা বাধা দেওয়ার চেষ্টা করে, হাল ছেড়ে দেয়। সেই রাতে অহনার চোখে জল থেকে মনে হয়েছিল বিড়াল না, বাঘ বশ করে ফেলেছে সে। শরীফের মতে এটাই তো জয়। বাঘকে বশ করতে হলে প্রথমেই চাবুক চালাতে হয়। খাবারের টেবিলে আজ বেশ কয়েকটা পদ। অহনা চমৎকার রান্না করে, কিন্তু শরীফ কোনোদিন তার প্রশংসা করেনি। সে মনে করে প্রশংসা করলে মহিলারা মাথায় ওঠে। তবুও নানা নছিলা সে খুদ ধরে। লবণ কি আজকাল মেপে দেওয়া হয় না? নাকি বাপের বাড়ি থেকে এটাই শিখে এসেছ? অহনা মাথা নিচু করে ধরে গলায় বলল, লবণ তো ঠিকই আছে। শরীফের এগোতে লাগলো কথাটা। মানে, মেয়েটা বলতে যাচ্ছে সে ভুল। থালাটা সজোরে ঠেলে সরিয়ে দিল শরীফ। ডাল ছিটে অহনার শাড়ি পড়ল। মুখে মুখে তর্ক করেছিস? সাহস তো কম না। অহনা কথা বাড়ল না। টেবিল পরিষ্কার করে সে নিজের ছোট ঘরে চলে গেল। শরীফ এখন একা একা করে শোয়, আর অহনা অন্য করে। কারণ শরীফের মধ্যে সারাক্ষণ কাছে থাকলে মেয়েরা আবদার করার সুযোগ পায়। শুধু যখন তার বিশেষ প্রয়োজন পড়ে সেই রাতে অহনাকে সে কিছুক্ষণের জন্য ডেকে নিয়ে আসে, আবার ওই অবস্থাতেই বের করে দেয়। মাঝরাতে শরীফের ঘুম ভেঙে গেল তৃষ্ণায়। রান্নাঘরে পানি খেতে গিয়ে সে দেখল অহনার ঘরের বাতি জ্বলছে। দরজার ফাঁক দিয়ে উকি দিতেই শরীরের মাথা গরম হয়ে গেল। অহনা একটা খাতে কি যেন আঁকছে। বিয়ের পর ওর সব রঙের বাক্স আর ক্যানভাস পুড়িয়ে দিয়েছিল শরীফ, তাও এই মেয়ে চুরি করে আঁকছে? কত বড় সাহস! শরীফ লাথি মেরে দরজা খুলল। অহনা চমকে উঠে খাতাটা লুকানোর চেষ্টা করল। কি লুকাচ্ছিস? শরীফ খাতাটা ছিনিয়ে নিল। মাথা পাতায় পাতায় অদ্ভুত সব স্কেচ। একটা খাতায় খাঁচায় বন্দে পাখি যার ডানা নেই, আরেকটা পাতায় একটা ছায়া যার গলায় ভারী শিকল। এরকম আজে বাজে সব আঁকাআঁকি। শরীফ খাতাটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। অহনার চুলের মুঠি ধরে হির হির করে টেনে বারান্দায় নিয়ে গেল। তোর এত বড় সাহস, চুরি করে ছবি আঁকিস? আমি তোকে না করেছি না? অহনা একটা শব্দ করল না, শুধু ওর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে রাতে শরীফ ওকে ফ্ল্যাটের বাইরে সিঁড়িতে বসিয়ে রাখলো। শীতের রাতে অহনা কুঁকড়ে বসে রইল সিঁড়ির এক কোনায়। মাস কেটে গেল। শরীফ লক্ষ্য করলো অহনা এখন আর কাঁদেও না, সারাদিন নিঃশব্দে কাজ করে। একদিন শরীফ অফিস থেকে ফিরে দেখলো ঘর ফাঁকা। টেবিলের ওপর ওর ঘরের চাবিটা রাখা, আর একটা চিরকুট। সেখানে লেখা, আমি চলে গেলাম, আমায় আর খুঁজবেন না। শরীফ হেসে উঠল আপন মনেই।
বিড়বিড় করে বলল, যাবি কোথায়? বাপের বাড়ি? 2 দিন পর ঠিকই নাকি ঘর দিয়ে ফিরে আসবি। টাকা ছাড়া তো এক কদম চলার ক্ষমতা নেই তোর। কিন্তু শরীফের ধারণা ভুল ছিল। সে মাসখানেক পর ডিভোর্স লেটার পেল। একই সাথে অবাক আর হতভম্ব হয়ে গেল। অহনার মতো মেয়ে এটা করতে পারে? অসম্ভব। মেজাজ খারাপ নিয়ে রুমেলকে ফোনে না পেয়ে সরাসরি ওর বাড়িতে চলে যায় শরীফ। গিয়ে যা দেখলো তাতে ওর চোখ কপালে উঠল। রুমেল নিজে চা বানাচ্ছে, সাথে স্যান্ডউইচ। ভালোই হয়েছে এসেছিস, বস আড্ডা দিই। তুই কেন এসব করছিস? তোর বউ কই? ও বাচ্চাটাকে খাওয়াচ্ছে। সারাদিন এত খাটখাটানি করে, তার উপর ছোট বাচ্চা, তাই অফিস থেকে এসে আমি একটু সাহায্য করি। তুই এত এত কথা বলিস? আরে ধুর বেটা, বন্ধু বান্ধবের মাঝে নিজের হ্যাডাম বজায় রাখতে হলে কিছু কথা বলতে হয়, তাই বলি। তুই আবার সিরিয়াসলি নিয়েছিস নাকি? বলে হা হা করে হাসতে থাকে রুমেল। শরীফের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে যাকে আইডল ভেবে এতদিন নিজেকে সংসার সম্রাট ভেবেছে, সে নিজেই সুখে শান্তিতে সম অধিকার নিয়ে সংসার করছে। বছর 5 পর শরীফ এখন একাই থাকে। টাকার ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে ছোট্ট একটা মেজবাড়িতে উঠেছে। অহনার ওই ডিভোর্স লেটার তার মাথা খারাপ করে দিয়েছিল। তার উপর রুমেলের এই অসমস্ত কথা তাকে আরও পাগল বানিয়ে দিয়েছিল, যার তার সাথে যখন তখন খারাপ ব্যবহার করত। মেধার জন্য অফিস থেকে চাকরিটা ছড়ে গেছে। এখন একটা ইন্স্যুরেন্স কোম্পানির ছোট চাকরি করে। সংসারটা তো নেই, ঘরটা শ্যাওলা ধরা দেওয়ালের মতো অন্ধকার। কাজ শেষে অফিসে একটা আর্ট গ্যালারির সামনে গিয়ে যাচ্ছিল। বিশাল এক পোস্টারে একজনের নাম লেখা, অহনা রহমান, শিকল ভাঙার গল্প। শরীফের বুকটা থক করে উঠল। সে ভিতরে ঢুকল। চারদিকে ঝলমলে আলো, নামি দামি মানুষের ভিড়। গ্যালারির মাঝখানে একটা বড় ক্যানভাস, সেখানে আঁকা একজোড়া ভাঙা শিকল পড়ে আছে মাটিতে, আর তার পাশ দিয়ে একটা মেয়ে রক্তাক্ত পায়ে নীল আকাশের দিকে হেঁটে যাচ্ছে। এটাই এই গ্যালারির সবচেয়ে হাইপ তোলা ছবি। শরীফ ভিড়ের মধ্যে অহনাকে দেখতে পেল। ওর পরনে চমৎকার একটা ঢাকাই জামদানি, গলায় পাথরের হার। চেহারা ঝলমল করছে ওর, যেন বয়স আরো কমে গেছে। চুল এখন আর সেই মলিন কোপা নেই, বরং চুলে রাখা সিল্কি চুল মাঝে মাঝে বাতাসে উঠছে। ওর মুখে এখন যান্ত্রিকতা নেই, বরং এক অভাবনীয় তৃপ্তি আর তেজ। পাশে একজন সুস্থির যুবক দাঁড়িয়ে, সম্ভবত ওর সহকর্মী বা জীবনসঙ্গী। যুবকটি অহনার কানে কানে কিছু বলতেই অহনা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে নেই কোনো ভয়, নেই কোনো আড়ষ্টতা। শরীফ দূর থেকে দাঁড়িয়ে দেখল, অহনা এখন আর শেকলে বাঁধা নেই, সে এখন আকাশে উড়ে মেঘ। যে মেয়েটাকে একদিন এক গ্লাস পানি হাতে শরীফের সামনে ভয়ে কাঁপত, সে এখন শত শত মানুষের প্রশংসার কেন্দ্রবিন্দু। শরীফ এগোতে চাইল, কিন্তু ও পা জোড়া যেন মাটির সাথে গেঁথে গেছে। সে অনুভব করলো তার নিজের পায়ের জুতাটা ছিঁড়ে গেছে। সে এখন রাস্তায় এক ভিখারির মতো নিঃস্ব। অহনা একবার ভিড়ের দিকে তাকাতেই শরীফের সাথে ওর চোখাচোখি হলো, কিন্তু অহনার চোখে ঘৃণা নেই, রাগ নেই, শুধু চরম অবজ্ঞা আর অচেনা মানুষের প্রতি সামান্য উদাসীনতা, যেন সে শরীফের নামক কোনো অস্তিত্বকে কোনোদিনই চিনত না। গল্পটি আজ এখানে শেষ।